আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 8:55 তিনি দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর দালিয়ানে পৌঁছান। প্রধানমন্ত্রী দালিয়ানে 2 দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে সোমবার স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী। এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বৈঠকে তথ্য প্রযুক্তি, সেমি কন্ডাক্টর ও শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। সকালের সুব্রত মাখা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মালয়েশিয়ার পুত্রাজয়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেরদানা পুত্রাতে সস্ত্রীক আগমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তাদেরকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী। গার্ড অফ অনার প্রদান করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে পেরদানা পুত্রাতে অনুষ্ঠিত হয় দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেক আশার এই বৈঠক। তাদের প্রত্যাশা বৈঠকে অবসান হবে দীর্ঘদিনের সমস্যা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রবাসীদের আশার প্রতিফলনের কথাই জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, অবৈধ কর্মীদের নিয়মিত করা, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। আমি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলো। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছি। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনাকে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছি। তারেক রহমান বলেন, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু, আসিয়ান এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করছি। বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতির এক স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া শ্রমবাজার চাঙ্গা করা এবং বিনিয়োগকে আরও সমৃদ্ধশালী করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও পরিদর্শন করেন একটি স্কুল। মাইদুর রহমান রুবেল, আরটিভি, পুত্রাজয়া, মালয়েশিয়া। অন্য প্রসঙ্গ, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় 22 জুন থেকে 30 জুন পর্যন্ত সেনা সদস্য মোতায়েন থাকবে। কার্যক্রম নিষিদ্ধ
ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি। একজন ভদ্রমহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো রাজনৈতিক অপতৎপরতার তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন হতে হবে। কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ এবং খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন। অপরাধ নিরঙ্কুশ প্রমাণিত হয়েছে দাবি করে রায়ে সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তবে শতাধিক গুম খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার নানাভাবে বিলম্বের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে দেশব্যাপী নারকীয় হত্যাযজ্ঞ চালায় পতিত আওয়ামী লীগ সরকার ও তার দোসররা। এতে নিহত হন অন্তত ১৪০০ মানুষ, আহত ২০,০০০-এর বেশি। এরই অংশ হিসেবে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছাত্র জনতার উপর হামলা ও গুলির নির্দেশ দিয়ে ৬ জনকে হত্যা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচার হয় সাবেক এই মন্ত্রীর। মামলার রায় ঘোষণা ৩০ জুন। হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা, সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা। একই ট্রাইব্যুনালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল সহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি হয়। আজকে আমাদের পক্ষ থেকে চার্জ হিয়ারিং হয়েছে। আগামী পরশুদিন তা জনাব ফজলে করিম চৌধুরীর পক্ষে তাদের শুনানি তারা হয়তো করবেন এবং ওই দিন চার্জ গঠন হতে পারে। গুম খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারটিতে আসামি পক্ষ বিলম্ব করার পায়তারা করছে বলে অভিযোগ প্রসিকিউশনের। কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কার্যক্রম তারা আনতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত দিয়ে যদি সময়ক্ষেপণ করতে চায়, আমরা স্ট্রংলি আপত্তি জানাবো। ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ মুক্ত করতে অনেক বাধার সম্মুখীন হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো বাধা এলে তা মানা হবে না। ২০ বছরের মন্দা অর্থনীতি ৩ মাসেই স্বাভাবিক হবে না মন্তব্য করে স্থিতিশীলতার জন্য ২ বছর সময় লাগবে বলে আবারও মন্তব্য করেন মন্ত্রী। সততা ও দক্ষতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীতে প্রস্তাবিত বাজেট বিষয়ক ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যৌথ আলোচনা। দারিদ্র বিমোচন করছি, এটা কিন্তু রাজনীতির একটা অংশ। বক্তারা বলেন, মূল্যস্ফীতি ও ব্যবসার খরচ বাড়ার কারণে বিনিয়োগ থমকে আছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলেও মনে করেন তারা। ইনফ্লেশন ইজ গেটিং হাই বিকজ অফ ইউএস এন্ড ইরানের যে যুদ্ধ, সেটার কারণে আনস্টেবল হয়ে গেছে কিন্তু সাপ্লাই অফ দ্য energy, and there is a very high pressure. The higher the taxes, the higher will be the tax collection. No, পৃথিবীতে কোথাও এটা সত্য প্রমাণিত হয় না। এত ট্যাক্স দিয়ে এই দেশে ব্যবসা হবে। আপনি দেখেন লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের ট্যাক্স রেট দেখেন, দেন ইউ কম্পেয়ার। প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক বলে মন্তব্য করেন কেউ কেউ, তবে ভালো পলিসি নিলেও অনেক সময় বাস্তবায়ন সম্ভব হয় না বলেও জানান। এই যে বাজেটটা দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো ৮৫% বাস্তবায়ন করা সম্ভব হবে, বাকিটা সম্ভব হবে না। বাজেটে যেভাবে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক
গরিব মানুষের জন্য না। এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। বাজেটের জন্য 6 মাস সময় লাগলেও বর্তমান সরকার মাত্র 1.5 মাসেই সব শ্রেণী পেশার মানুষের জন্য বরাদ্দ দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। This country is over-regulated country. আমরা নাগরিকদের মুক্ত করতে চাই। ডিরেগুলেশনের পথে যদি কেউ বাধাগ্রস্ত হয়, we have to show them way out. ওই যে দরজা আছে পিছনে যদি বেরিয়ে যায়। We have suffered this country. বাংলাদেশের মানুষের এখন তারা চায় একটু রিয়েল মুক্ত জীবনযাপন করতে। তারা বাধাগ্রস্ত যাতে না হয় এই জীবনে সবকিছু মিলিয়ে। We have tried. অর্থনীতি স্বাভাবিক করতে কিছু সময় লাগতে পারে বলেও জানান তিনি। আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাজেট অধিবেশনে মন্ত্রীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিকেলে বিরোধী দলীয় এমপি সাইফুল আলম খানের পয়েন্ট অব অর্ডারের উত্তরে এই আহ্বান জানান তিনি। তবে তাঁর জবাবে সরকার দলীয় চিফ হুইপ বলেন, রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার পাশাপাশি বিকল্প ব্যবস্থা থাকায় সব মন্ত্রী সংসদে নেই। এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিরোধী দলীয় নেতা ও উপনেতার অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। এর জবাবে স্পিকার জানান, সংসদে বিরোধী দলীয় নেতাদের চেয়েও মন্ত্রীদের উপস্থিত থাকা বেশি জরুরি। মাননীয় অর্থমন্ত্রী আগাগোড়া এখানে উপস্থিত আছেন। বিরোধী দল না, সরকারি দলের যেসব সদস্য যেসব কথা বলেন সেগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলো যেন সমস্যা সমাধানের ব্যাপারে তারা অগ্রগণী ভূমিকা পালন করেন। বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নাই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তাদের সমস্যা তো মন্ত্রীদের পক্ষেই তারা বলবেন। তবুও সংসদের সৌন্দর্য রক্ষার্থে সকলেরই থাকা বাঞ্ছনীয়। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। আইন অনুযায়ী সার্চ কমিটি দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের জন্য 6 জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। রাষ্ট্রপতি সেখান থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন। গত 3 মার্চ সাবেক দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমিন এবং 2 কমিশনার পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক রদবদল ঘটেছে। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর এই প্রথম প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়েছে দলটির বিদ্রোহী শিবির। সোমবার কলকাতার নিউ টাউনে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় মমতার জায়গায় দলের নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাময়িক বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ছিলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি দলটির নতুন সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন নেতাকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে স্পেশাল সেশন তার আয়োজন করা হয়েছিল, সেই স্পেশাল সেশনে ডেলিগেটরা সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে করসহ 8,05,35,000 টাকা আয় করেছে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভি। এর মধ্যে বিজ্ঞাপন থেকে আয় 5,07,09,417 টাকা। একই সময় প্রতিষ্ঠানটি ব্যয় করেছে 254,18,45,000 টাকা। সংসদের নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় ঢাকা 19 আসনের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে 59টি টিভি চ্যানেল, 1,436টি পত্রিকা ও 474টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দান বাক্স খুলে 4 দিনেই মিলেছে 17,65,000 টাকা। সঙ্গে পাওয়া গেছে 7 আনা স্বর্ণ ও 10 রিয়াল। প্রায় 700 বছরের রেওয়াজ ভেঙে বিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলমের নির্দেশে
সকালে প্রশাসকের তত্ত্বাবধানে টাকা গণনার এই ব্যতিক্রমী কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করে এই দান বাক্স স্থাপন করা হয়েছিল, যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল। জেলা প্রশাসন জানিয়েছে, মাজারের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ। উদ্ধারকৃত অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা একটি অ্যাকাউন্টে জমা রাখা হবে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে। ঝিনাইদহের কালীগঞ্জে 5 বছরের শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং অন্য একটি ধারায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই রায় দেন। চলতি বছরের 25 ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরদিন সকালে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কে তার মরদেহ পাওয়া যায়। এদিকে জামালপুরের 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম নামের এক কিশোরীকে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত। 2017 সালের 7ই অক্টোবর সন্ধ্যায় বিস্কুট কিনতে যাওয়ার সময় শিশুটিকে শাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে ধর্ষণ করে জাহিদুল। রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার স্বজনদের অভিযোগ, মাদক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে রাফিকে হত্যা করা হয়েছে। এ সময় রাফি হত্যার বিচারের দাবি করেন মানবাধিকার কর্মীরা। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। মোহাম্মদ রাকিব হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। এই আর্তনাদ থামার নয়, কারণ এই কান্না সদ্য সন্তান হারানো এক মায়ের। রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা তানিয়া শিকদারের একমাত্র সন্তান সাজিদ চৌধুরী রাফি, যাকে 9 জুন রাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত করা হয়। 12 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে যায় রাফি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হাসপাতাল প্রাঙ্গণে। রাফির স্বজনরা বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও মাদকের কারণে তাকে খুন করা হয়েছে। আর আঘাতটা ছিল খুবই মারাত্মক এবং ব্লাডিং বন্ধ হইতে ছিল না। আমাদের তো অনেকেরই সন্দেহ হয়, আমাদের পূর্বশত্রুতাও আছে। আমরা তো রাফিকে ফেরত পাবো না, তাই না? কিন্তু এটার বিচারটা আমরা চাই, এটার বিচারটা যেন হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে রাফির মা জানান, দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা না হলে সরকারের উন্নয়ন কাজে আসবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর সন্ত্রাস। এর চাইতে বড় সমস্যা নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা আজকে আমি হারাইছি কিছু হিরোইনচিদের কাছে, কিছু মাদক সেবীদের কাছে। আমার বাচ্চাটাকে তো আমি হারাই ফেলছি। রাফির মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দিতে হাসপাতালে ছুটে আসেন মানবাধিকার কর্মীরা। তারা বলেন, ন্যায় বিচারের মধ্যে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হবে না। তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হাসিব জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। আমাদের আইনগত যে কাজ সেটা আমরা করব ইনশাআল্লাহ। 9 জুন রাতে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মূল অভিযুক্ত মোহাম্মদ পারভেজ, ফয়সাল ওরফে কালু এবং আনার হোসেন বাবুকে গ্রেপ্তার করে। তবে এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আমিন এখনও পলাতক। বিপুল দেব রায়, RTV, ঢাকা। বর্তমান সময়ে ভালো গানের সংকটের কারণে মানহীন গানের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ভালো গানের সংকট কাটাতে কবিদের কবিতার পাশাপাশি গান লিখতে হবে। বলেন, সঙ্গীত কেবল বিনোদনের বিষয় নয়, এটি মানুষের চেতনা জাগিয়ে তোলার শক্তিশালী মাধ্যম। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সঙ্গীত মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। সঙ্গীতের উপর বলা, আমরা যারা জাতিকে জাগিয়ে তুলতে এবং জাতির অধিকার অর্জনের জন্য সঙ্গীত যে কি কঠিনভাবে মানুষের হৃদয়কে দুলিয়ে দিতে পারে, সেটা এই সমস্ত আন্দোলন, বিক্ষোভ, যুদ্ধের মধ্যে আমরা তার বহিঃপ্রকাশ দেখেছি।
৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ দল চীনে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গণিত অলিম্পিয়াড কমিটি। বুধবার দলটি বেইজিংয়ে আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পে অংশ নিতে রওনা হবে। পরে ১৪ জুলাই সাংহাইয়ের শুরু হবে এই আসর। এবার ২২তম বারের মতো বিশ্ব গণিত আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। সারা দেশের ৫১,০০০-এরও বেশি শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপের বাছাই শেষে ৬ খুদে গণিতবিদকে জাতীয় দলের জন্য নির্বাচিত করা হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।